হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পড়ব ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। তো প্রথমে জেনে নেওয়া যাক ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি। মনে রাখতে হবে তড়িৎ প্রবাহকে জলপ্রবাহ অথবা তাপপ্রবাহের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুটি পাত্র একটি সি নলের মাধ্যমে যুক্ত আছে। এ পাত্রে জল উচ্চ লেভেলে আছে, বি পাত্রের জল নিম্ন লেভেলে আছে। দুটি পাত্রের জলতলের উচ্চতার পার্থক্যের জন্য সি নলের মধ্য দিয়ে জল প্রবাহিত হবে। সুতরাং আমরা বলতে পারি যে জলতলের উচ্চতার পার্থক্য থাকলে জল প্রবাহ হয়। একই রকমভাবে দুটি বস্তু এ এবং বি, এ বস্তু উচ্চ উষ্ণতায় আছে, বি বস্তু নিম্ন উষ্ণতায় আছে। এই বস্তু দুটিকে যদি একটি ধাতব দণ্ড দিয়ে যুক্ত করা হয় তবে উচ্চ উষ্ণতার বস্তু থেকে তাপ নিম্ন উষ্ণতার বস্তুর দিকে যাবে। সুতরাং দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে তাপপ্রবাহ হয়, দুটি বস্তুর মধ্যে জলতলের পার্থক্য থাকলে জলপ্রবাহ হয়। একই রকমভাবে দুটি বস্তুর মধ্যে যদি বিভবের পার্থক্য হয় তবে বস্তু দুটির মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে। যেমন এ বস্তুটি উচ্চ বিভবে আছে, বি বস্তুটি নিম্ন বিভবে আছে। এ এবং বি বস্তু যদি একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় তবে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। সুতরাং তড়িৎ প্রবাহ পেতে গেলে বস্তু দুটির মধ্যে বিভব পার্থক্য থাকতে হবে। এই বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এখন এই তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে জেনে নেওয়া যাক। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে তাকে বলা হয় ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। যেমন এই পরিবাহীটির একটি প্রস্থচ্ছেদ নিলাম, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান অতিবাহিত হয়েছে। তাহলে এক সেকেন্ডে আধান অতিবাহিত হবে কিউ বাই টি পরিমাণ, এটিকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান সমান কিউ বাই টি। এই তড়িৎ প্রবাহ মাত্রার একক হবে কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। যদি ওই পরিবাহীটির মধ্য দিয়ে সমহারে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার মান সবসময় কনস্ট্যান্ট থাকে, তবে টি সেকেন্ড সময়ে ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত আধান অতিক্রম করবে সেটি হবে কিউ সমান সমান আই ইন্টু টি। এক সেকেন্ডে অতিক্রান্ত আধান আই, সুতরাং টি সেকেন্ডে অতিক্রান্ত আধান আই ইন্টু টি। কিন্তু ওই পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান যদি ধ্রুবক না থাকে, অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে টি সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতটা আধান অতিক্রম করলো সেটি বার করতে গেলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। সেক্ষেত্রে টি সময়ে অতিক্রান্ত আধান কিউ ইজ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন 0 টু টি আই ডিটি। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা থিওরিটিকে বোঝার চেষ্টা করি। একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ সময়ের সঙ্গে সঙ্গে আই সমান 3t² প্লাস 2t প্লাস 5 সমীকরণ অনুসরণ করে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের উপরে নির্ভরশীল, তড়িৎ প্রবাহ মাত্রার মান ধ্রুবক নয়। টি সমান 0 থেকে টি সমান 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান অতিক্রম করবে তা হলো 22 কুলম্ব, 20 কুলম্ব, 18 কুলম্ব, 5 কুলম্ব। এটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2009-এ পড়েছে। এখন যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তনশীল, তাই অতিক্রান্ত আধান বার করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু টি আই ডিটি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 2 টি সমান 0 সেকেন্ড থেকে টি সমান 2 সেকেন্ড সময় আই, অর্থাৎ 3t² প্লাস 2t প্লাস 5 ইন্টু ডিটি ইজ ইকুয়ালস টু 3 ইন্টিগ্রেশন 0 টু 2
টি স্কোয়ার ডিটি প্লাস 2 ইন্টিগ্রেশন 0 টু 2 টি ডিটি প্লাস 5 ইন্টিগ্রেশন 0 টু 2 ডিটি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু টি কিউব বাই 3 লিমিট 0 টু 2 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 লিমিট 0 টু 2 প্লাস 5t লিমিট 0 টু 2 ইজ ইকুয়ালস টু 3 3 কাটা গেল 2 2 কাটা গেল টি কিউব অর্থাৎ 2 কিউব মাইনাস 0 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 0 প্লাস 5 2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 8 প্লাস 4 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 22 কুলম। সুতরাং কারেক্ট অপশান হবে এ, অপশান এ 22 কুলম। এবারে আসি তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। এ এবং বি দুটি বিন্দুর বিভব আলাদা। এ বিন্দু উচ্চ বিভবে আছে, বি বিন্দু নিম্ন বিভবে আছে। এ এবং বি যদি তার দিয়ে যুক্ত করা হয়, যেহেতু এ বিন্দুর বিভব বেশি তাই এ বিন্দু থেকে ধনাত্মক আধান বি বিন্দুর দিকে যাবে এবং এই ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের দিক সেই দিকে ধরা হয়। এটি প্রচলিত নীতি। যেহেতু এ থেকে বি এর দিকে ধনাত্মক আধান যাবে তাই বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে ঋণাত্মক আধান অর্থাৎ মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে। তাই বলতে পারি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ মাত্রা তার বিপরীত দিকে হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি সমপ্রবাহ বা ডিসি কারেন্ট, আরেকটি বিপরীত প্রবাহ বা এসি কারেন্ট। সমপ্রবাহ কাকে বলে? যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটানা একই দিকে প্রবাহ হয় তবে সেই রকম প্রবাহকে সমপ্রবাহ বলে। যেমন ব্যাটারি যে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠায় সেটি সমপ্রবাহ। আর তড়িৎ প্রবাহের দিক যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তবে সেই রকম তড়িৎ প্রবাহকে বলা হয় পরিবর্তী প্রবাহ। আমাদের বাড়িতে যে 220 ভোল্ট পাওয়ার, যে 220 ভোল্ট ইলেকট্রিক সাপ্লাই থাকে সেই সাপ্লাই লাইনের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ পাই আমরা সেটি পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। মনে রাখতে হবে এই এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তড়িৎ প্রবাহের উৎস, সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট। আগেই বলেছি তড়িৎ প্রবাহকে জলপ্রবাহের সঙ্গে তুলনা করা হয়। তাহলে জলপ্রবাহ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। এখানে এ এবং বি দুটি পাত্রের জলতলের পার্থক্য আছে এবং পাত্র দুটি সি নলের মাধ্যমে যুক্ত আছে। জলতলের পার্থক্যের জন্য সি নলের মধ্য দিয়ে জলের প্রবাহ পাওয়া যাবে। এক সময় এই এ এবং বি পাত্র দুটি জলতল সম উচ্চতায় পৌঁছাবে, তখন সি নলের মধ্য দিয়ে কোনো প্রবাহ পাওয়া যাবে না। সি নলের মধ্য দিয়ে একটানা প্রবাহ পেতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটি পাম্প লাগাতে হবে, যে পাম্প বি নল থেকে জল তুলে আবার এ নলের মধ্যে নিয়ে আসবে, যাতে করে এ এবং বি নলের মধ্যে জলতলের উচ্চতার পার্থক্য সবসময় একই থাকে। তার ফলে সি নলের মধ্য দিয়ে একই হারে আমরা জলপ্রবাহ পেতে পারি। তাহলে একটানা জলপ্রবাহ পেতে গেলে বাইরে থেকে পাম্পের মাধ্যমে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এই যে শক্তি, এটিই হলো সি নলের মধ্য দিয়ে জলপ্রবাহের উৎস। একই রকমভাবে এ এবং বি এখানে দুটি বস্তু, এ বস্তুর বিভব ভি এ, বি বস্তুর বিভব ভিবি। এখন এ বস্তুর বিভব বি বস্তুর বিভবের থেকে বেশি হলে এ থেকে বি বস্তুর দিকে তড়িৎ প্রবাহ হবে এক সময়, এবং এই তড়িৎ প্রবাহ হওয়ার সাথে সাথে এ এবং বি বস্তুর বিভব পার্থক্য কমতে থাকবে। এক সময় তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে না। এই তড়িৎ প্রবাহ মাত্রা একই হারে পেতে গেলে একই রকমভাবে এ এবং বি বস্তুর মধ্যে পাম্পের মতো কোনো একটি ব্যবস্থা করতে হবে, যাতে করে বি বস্তু থেকে ধনাত্মক আধান আবার এ বস্তুতে আসে। এর ফলে আমরা সমহারে কারেন্ট পেতে পারি। তাহলে এই পাম্পের মতো এখানে যে ব্যবস্থা প্রয়োগ করতে হবে, সেখানে তার মধ্য দিয়ে যে শক্তি প্রয়োগ করতে হবে সেটিই হবে আমার উৎস। আসলে এই তড়িতের উৎস বলতে এখানে আমরা ব্যাটারি বা সোলার সেল বা ডায়নামো এই জাতীয় কিছুকে বোঝায়। সুতরাং তড়িতের উৎসকে আমরা দুভাগে ভাগ করতে পারি,
একটি হলো তড়িৎ কোষ। তড়িৎ কোষ হতে পারে ব্যাটারি, সোলার সেল, নিউক্লিয়াস সেল, আর একটি ডায়নামো জেনারেটর হতে পারে। কোষের চিহ্ন। তড়িৎ কোষকে বর্তনীতে আমরা এরকম দুটি সমান্তরাল সরলরেখা, একটি ছোট এবং একটি বড়, এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করব, যার বড় রেখাটি ওই কোষের ধনাত্মক মেরুকে এবং ছোট রেখাটি ওই কোষের ঋণাত্মক মেরুকে নির্দেশ করবে। এই ব্যাটারিটির এটি ধনাত্মক মেরু, এটি ঋণাত্মক মেরু। এই ব্যাটারিটিকে যখন আমরা সার্কিটে আঁকবো তখন এইরকম চিহ্ন দিয়ে আঁকবো। এবারে আসি তড়িৎচালক বল। তড়িৎ উৎসের বা তড়িৎ কোষের তড়িৎচালক বল কাকে বলা হয়? আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি যেখানে ব্যাটারির দুই মেরুর সঙ্গে একটি ইলেকট্রিক বাল্ব যুক্ত করা আছে এবং ওই বর্তনীতে একটি সুইচ এস লাগানো আছে। এই সুইচ এসকে চাপলে বর্তনীটি সংযোগ হয়, আর এসকে ওপেন করলে, খুলে দিলে বর্তনীটি মুক্ত হয়। এখন এই বর্তনীটিকে যদি মুক্ত অবস্থায় রাখা হয়, সেই অবস্থায় এই কোষের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ মাপলে দেখা যাবে সেই বিভব প্রভেদের মান বর্তনীটি যুক্ত অবস্থায় বিভব প্রভেদের মানের থেকে বেশি হয়। মনে রাখতে হবে, বর্তনীটি খোলা থাকা অবস্থায় তড়িৎ উৎসের দুই মেরুর মধ্যে যে বিভব প্রভেদ তাকেই বলা হয় তড়িৎচালক বল। বর্তনী যখন খণ্ডিত থাকে তখন উৎসের দুই প্রান্তের বিভব প্রভেদকে তার তড়িৎচালক বল বলা হয়। অর্থাৎ বর্তনী খোলা থাকলে তবে উৎসের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদকেই বলা হয় তড়িৎচালক বল। বর্তনী যুক্ত থাকলে নয়, বর্তনী মুক্ত থাকলে। এই তড়িৎচালক বলের একক হল ভোল্ট। এখন আসি ওহমের সূত্র। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ কিছুটা বাধা পায়। এই বাধাকেই বলা হয় পরিবাহীর রোধ। অর্থাৎ আমাদের বাড়িতে যে তার থাকে, সে অ্যালুমিনিয়ামের তার হোক বা তামার তার হোক, সেই তারের মধ্য দিয়ে কারেন্ট যখন যায় তখন কিছু না কিছু বাধা পায়, অল্প বাধা হলেও পায়। সেই বাধাটাকেই বলা হয় পরিবাহীর রোধ। এখন ওহমের সূত্রটি বলে যে উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা বলতে আলো, চাপ, চৌম্বক ক্ষেত্র ইত্যাদিকে বোঝায়। তাহলে উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এখানে এবি একটি পরিবাহী। এই পরিবাহীর মাঝখানে জিগজ্যাগ আঁকা হয়েছে, কারণ এই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন ওই তড়িৎ প্রবাহ মাত্রা কিছুটা বাধা পাবে। সেই বাধাকে বোঝানোর জন্য এরকম আঁকা হয়েছে। পরে আমরা অবশ্য দেখব যে রোধের চিহ্নই এটি, এরকমটাই হচ্ছে রোধের চিহ্ন। তাহলে এখানে এবি একটি পরিবাহী যার এ বিন্দুর বিভব ভিএ, বি বিন্দুর বিভব ভিবি, ভিএ গ্রেটার দ্যান ভিবি। তাহলে যেহেতু এ বিন্দুর বিভব বেশি, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহিত হবে, মনে করি তড়িৎ প্রবাহ মাত্রা আই। এখন ওহমের সূত্র অনুসারে এই তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি। এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি, তাহলে বিভব পার্থক্য হলো ভিএ মাইনাস ভিবি। এই বিভব পার্থক্য কার সঙ্গে সমানুপাতিক? এই বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। সুতরাং আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। এখন ভিএ মাইনাস ভিবি সমান সমান যদি ভি ধরা হয়, তাহলে বলতে পারি আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই। সমানুপাতিককে সমান চিহ্ন করতে গেলে আমাদেরকে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ভি সমান সমান আর ইন্টু আই। এই আরকেই বলা হয় পরিবাহীর রোধ বা বাধা। তাহলে ভি সমান সমান আই আর বা আর সমান সমান ভি বাই আই। সুতরাং পরিবাহীর রোধ কাকে বলা হয়? না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ।
এই রোধের একক হলো ওহম, OHM, ওহম, আর চিহ্ন বড় হাতের ওমেগা। আর সমান সমান V/I, ভি সমান সমান 1 ভোল্ট, I সমান সমান 1 অ্যাম্পিয়ার হলে আর সমান সমান হয় 1/1 ভোল্ট/অ্যাম্পিয়ার বা ওহম ইজ ইকুয়ালস টু 1 ওহম। সুতরাং কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর রোধ হয় 1 ওহম। কারেন্ট ভোল্টেজ গ্রাফ বা তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ লেখচিত্র। লেখচিত্রের এক্স অক্ষ বরাবর বিভব প্রভেদ এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা প্লট করলে আমরা যে গ্রাফ পাই সেই গ্রাফকেই বলা হয় কারেন্ট ভোল্টেজ গ্রাফ বা VI গ্রাফ। এখন ওহমের সূত্র অনুসারে আমরা দেখলাম ভি সমান সমান IR বা I সমান সমান 1/R ইন্টু ভি। আবার আমরা জানি সরলরেখার সমীকরণ y সমান সমান mx, এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। I সমান সমান 1/R ইন্টু ভি, এই সমীকরণটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের অনুরূপ, যেখানে m সমান সমান 1/R এবং x অক্ষ বরাবর যেহেতু ভি এবং y অক্ষ বরাবর I প্লট করা হয়েছে, তাই I সমান 1/R ইন্টু ভি এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং ওহমের সূত্রকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করা হয় তবে একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখার নতিটি হয় 1/R। তাহলে বলতে পারি ওহমের সূত্র যে সমস্ত পরিবাহী, যে সমস্ত পদার্থ ওহমের সূত্র মেনে চলে তারা হবে মূলবিন্দুগামী সরলরেখা এবং তাদেরকে বলা হবে ওহমীয় পরিবাহী। নন ওহমিক কন্ডাক্টর বা অওহমীয় পরিবাহী কাদের বলে না? যারা ওহমের সূত্র মেনে চলে না বা যাদের লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হয় না, তারা অওহমীয় পরিবাহী। যেমন উত্তম পরিবাহীর ক্ষেত্রে OA অংশটুকু ওহমের সূত্র মেনে চলে এবং বিভব প্রভেদ মাত্রা বেশি বাড়ালে আর ওহমের সূত্র মেনে চলে না, তখন বিভব প্রভেদ সামান্য বাড়ালেই তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পরিমাণে বেড়ে যায়। আবার অর্ধপরিবাহী ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে VI লেখচিত্র হয় এইরকম, এটিও ওহমের সূত্র মেনে চলে না। গ্যালিয়াম আর্সেনাইড যৌগের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ গ্রাফ হয় এরকম, যেখানে এই অংশটুকু ওহমের সূত্র মেনে চলে, তারপরে কিছু অরৈখিক অঞ্চল থাকে, তারপরে আবার ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা কমতে থাকে, তাই এই অঞ্চলটি হচ্ছে ঋণাত্মক রোধযুক্ত অঞ্চল। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? পরিবাহীর আকারের উপরে পরিবাহীর রোধ নির্ভর করে। যেমন পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপরে পরিবাহীর রোধ নির্ভর করে। আমরা যদি দুটি নল নিই বা দুটি পাইপ নিই, যে পাইপ দুটির প্রস্থচ্ছেদ একই কিন্তু পাইপ দুটির দৈর্ঘ্য আলাদা, একটি বড় পাইপ আর একটি ছোট পাইপ নেওয়া হলো, এই দুটো পাইপের মধ্য দিয়ে যদি জল প্রবাহিত হয়, অবশ্যই লম্বা পাইপটির মধ্য দিয়ে জল যেতে গেলে বেশি বাধা পাবে। একই রকমভাবে আমরা বলতে পারি যে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হয় তার রোধ বা বাধা তত বেশি হয়। সুতরাং পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ A ধ্রুবক থাকে। আবার যদি আমরা এরকম দুটি নল নিই, একটি নল এর প্রস্থচ্ছেদ বেশি, আরেকটি নল যার প্রস্থচ্ছেদ কম, কিন্তু নল দুটির দৈর্ঘ্য সমান, এই দুটি নলের মধ্য দিয়ে যদি জল প্রবাহিত হয়, অবশ্যই যার প্রস্থচ্ছেদ বেশি তার ক্ষেত্রে বাধা কম পাবে, যার প্রস্থচ্ছেদ কম তার ক্ষেত্রে বাধা বেশি পাবে। সুতরাং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে বাধা ব্যস্তানুপাতিক। তাই পরিবাহীর ক্ষেত্রেও, তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে বাধা তত কম হবে। সুতরাং বলতে পারি যে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যদি দৈর্ঘ্য L ধ্রুবক থাকে।
পরিবাহীর রোধ আর কোন বিষয়ের উপরে নির্ভর করে? পরিবাহীর রোধ উপাদানের উপরে নির্ভর করে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাধা যা হবে, তামার ক্ষেত্রে বাধা তার থেকে কম হয়। সুতরাং বিভিন্ন উপাদানের ক্ষেত্রে পরিবাহীর রোধ বিভিন্ন হয়। 1 এবং 2 নম্বর সমীকরণটাকে যদি যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা একত্রিত করি, তাহলে আমরা পাই R প্রপোর্শনাল টু L/A, বা R সমান সমান একটি ধ্রুবক রো L/A। এই রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক, আর রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এটি পরিবাহীর উপাদানের উপরে নির্ভর করে। বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রো এর মান বিভিন্ন হয়। তাহলে R সমান সমান রো L/A, বা রো সমান সমান R ইন্টু A/L। এখন A সমান সমান যদি 1 হয়, L সমান সমান যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে রো সমান সমান R। তাহলে একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যের রোধকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। বা আমরা যদি এরকম একটি কল্পনা করি, একটি ঘনক নিই, যে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 ইউনিট, তাহলে সেই ঘনকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1 গুণ 1, অর্থাৎ A সমান সমান 1, আবার দৈর্ঘ্য হয় 1। সুতরাং আমরা রোধাঙ্কের ডেফিনিশন এভাবেও দিতে পারি যে একক বাহু বিশিষ্ট ঘনকের দুটি বিপরীত তলের মধ্যে রোধকে বলা হবে রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি হবে? রো ইজ ইকুয়ালস টু R ইন্টু A/L। তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, অর্থাৎ ওহম মিটার। রোধাঙ্কের একক হবে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। যে পরিবাহীর রোধ খুব কম, সেই পরিবাহীর মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে। তাই বলতে পারি পরিবাহীর পরিবাহিতা রোধের বিপরীত, অর্থাৎ পরিবাহিতা আমরা বলতে পারি 1/R, Y সমান সমান 1/R। একে বলা হয় পরিবাহিতা। এই পরিবাহিতার একক হবে, যেহেতু পরিবাহিতা রোধের উল্টো আর রোধের একক OHM, তাই পরিবাহিতার একককে লেখা হয় MHO বা মো, এবং এর চিহ্ন দেওয়া হয় উল্টো, বড় হাতের উল্টো ওমেগা। তাহলে পরিবাহিতা Y, একক মো, চিহ্ন এইরকম। এই পরিবাহিতা হলো 1/R। একই রকমভাবে পরিবাহিতাঙ্ক সিগমা সমান সমান 1/ρ, রোধাঙ্কের অনন্যককেই বলবো আমরা পরিবাহিতাঙ্ক সিগমা। সিগমা বা পরিবাহিতাঙ্কের একক হবে মো, মিটার টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1। মনে রাখতে হবে তামা একটি উত্তম পরিবাহী, এবং তামার রো সমান সমান 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওহম ইন্টু মিটার, অর্থাৎ তামার রোধাঙ্ক খুব কম। যদি আমরা 1 মিলিমিটার স্কোয়ার এই প্রস্থচ্ছেদযুক্ত 57 মিটার লম্বা তামার তার নিই, তবে সেই তামার তারের রোধ হবে 1 ওহম। সুতরাং বলতে পারি আমরা পরীক্ষাগারে যে তার দিয়ে, তামার তার দিয়ে যখন বর্তনী যুক্ত করব, সেই বর্তনী যুক্ত করার সময় যে তার ব্যবহৃত হবে, সেই তার 57 মিটার তার ব্যবহার হয় না, খুব অল্প পরিমাণে তার ব্যবহার হয়, তাই তার রোধও খুব অল্প হয়। তাই পরিবাহী তার দিয়ে যখন যুক্ত করা হবে, সেই তারের রোধকে আমরা নেগলিজিবল ধরতে পারি, অর্থাৎ তারের রোধকে শূন্য ধরে নিতে পারি। পরিবাহীর রোধ আর কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? পরিবাহীর রোধ উষ্ণতার উপরে নির্ভর করে। মনে রাখতে হবে ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কার্বন, কাঁচ, অর্ধপরিবাহী ইত্যাদির উষ্ণতা বাড়লে রোধ কমে। এখন আসি রোধের উষ্ণতা গুণাঙ্ক। ক্লাস 11-এ আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম L2 is equals to L1 into 1 plus alpha t। একই রকমভাবে রোধের ক্ষেত্রেও আমরা লিখতে পারি RT is equals to R0 into 1 plus alpha t, বা যেখানে আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, বা
আলফা ইজ ইকুয়ালস টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি। অর্থাৎ আলফা এর সংজ্ঞা বা রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা বলা হয়। আলফা এর একক কী হবে? আলফা এর একক সমান রোধের একক বাই রোধের একক কাটে যাবে, তাহলে আলফা এর একক এখানেও 1/ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু পরীক্ষাগারে যখন আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয় করব, যেহেতু পরীক্ষাগারের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না, তাই পরীক্ষাগারে রোধের উষ্ণতা গুণাঙ্ক কীভাবে নির্ণয় করা যেতে পারে? মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহী রোধ R0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহী রোধ RT1 এবং বা পরিবাহী রোধ R1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহী রোধ R2। পরীক্ষাগারে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহী রোধ মাপা হলো, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহী রোধ মাপা হলো। তাহলে এই R1 সমান আমরা এখন লিখতে পারি, R1 সমান লিখতে পারি R0 ইন্টু 1 প্লাস আলফা T1, উষ্ণতা T1 ডিগ্রি বাড়ানোর ফলে রোধ হয়েছে R1। একই রকমভাবে R2 ইজ ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা T2। 1 এবং 2 নম্বর সমীকরণকে ভাগ করলে হয় R1 বাই R2 সমান সমান 1 প্লাস আলফা T1 বাই 1 প্লাস আলফা T2, বা R1 প্লাস R1 আলফা T2 সমান সমান R2 প্লাস R2 আলফা T1 কোনাকুনি গুণ করে পেলাম আলফা ইন্টু R1 T2 মাইনাস R2 T1 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R1, বা আলফা সমান সমান R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। আমরা এই সমীকরণের মাধ্যমে যদি দুটি ভিন্ন উষ্ণতায় কোনো পরিবাহীর রোধের মান জানি, তবে সেখান থেকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এর মান নির্ণয় করতে পারব। পরিবাহীর রোধ আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ আলোর উপরে নির্ভর করে। যেমন সেলেনিয়াম ধাতুর উপরে আলো পড়লে রোধ কমে, আলোর তীব্রতা যত বাড়ে রোধ তত কমতে থাকে। চৌম্বক ক্ষেত্র, বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার রোধ বেড়ে যায়। চাপ, কাঠকয়লা বা কার্বনের উপরে চাপ প্রয়োগ করলে তার রোধ কমে। আমরা জানি কাঠকয়লার ফাঁকে ফাঁকে প্রচুর বায়ু থাকে, চাপ প্রয়োগের ফলে ওই কাঠকয়লার কণাগুলি খুব কাছাকাছি চলে আসে, তার ফলে তার রোধ কমে যায়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে পারো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।